পেশাগত জীবনে সত্যিই কার্যকর হতে ঠিক কী লাগে? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে পিটার ড্রাকারের থেকে ভালো গাইড আর কেউ হতে পারে না। তাকে অনেকেই বলেন উবার মেন্টর। তার আইডিয়াগুলো আজকের দিনেও এতটাই প্রাসঙ্গিক যে অবাক হতে হয়। চলুন এই বিশ্লেষণে আমরা তার সেই অসাধারণ জ্ঞানের গভীরে ডুব দিই, যাতে আমরা নিজেদের কেরিয়ারকে আরও ভালোভাবে সাজাতে পারি। ড্রাকার এমন একটা কথা বলেছিলেন যেটা আজকের দিনে যেন আরও বেশি সত্যি মনে হয়। দেখুন, জ্ঞানকর্মী মানে আমাদের মতো যারা, তারা সম্ভবত যে কোম্পানির জন্য কাজ করছে তার চেয়ে বেশি দিন টিকে থাকবে। এর মানেটা কি? এর মানে হলো কোম্পানির প্রতি আনুগত্যের সেই পুরনো ধারণাটা আর চলে না। এখন দায়িত্বটা পুরোপুরি আমাদের নিজেদের কাঁধে। নিজের ক্যারিয়ার নিজেকেই ম্যানেজ করতে হবে। এটা এখন আর কোনো অপশন নয়, এটা অপরিহার্য। আর ভালো খবরটা হলো, ড্রাকারের মতে কার্যকর বা এফেক্টিভ হওয়াটা এমন কিছু না যা নিয়ে কেউ জন্মায়। এটা আসলে একটা স্কিল, একটা ডিসিপ্লিন যা শিখে নেওয়া যায়। আর এর শুরুটা কোথায়? সব কিছু শুরু হয় নিজেকে গভীরভাবে বোঝার মাধ্যমে। আমরা তো নিজেদেরকে কত প্রশ্নই না করি, তাই না? কিন্তু ড্রাকার বিশ্বাস করতেন এর মধ্যে একটা প্রশ্নই সবচেয়ে জরুরি: আমার শক্তি কি? শুনতে খুব সহজ লাগছে, তাই না? কিন্তু এর উত্তর জানা আর তার থেকেও জরুরি হলো সেই অনুযায়ী কাজ করা। এটাই কিন্তু সমস্ত পেশাগত সাফল্যের মূল ভিত্তি। আচ্ছা, তাহলে কিভাবে আমরা আমাদের আসল শক্তিগুলো খুঁজে বের করব? ড্রাকারের জন্য একটা দারুণ সহজ টুল দিয়েছেন, ফিডব্যাক অ্যানালাইসিস। ব্যাপারটা খুব সহজ। যখনই কোনো বড় সিদ্ধান্ত বা কোনো গুরুত্বপূর্ণ কাজ করা হয়, তখন কি ফলাফল আশা করা হচ্ছে সেটা লিখে রাখতে হবে। তারপর মাস ৯ বা বছর খানেক পরে ফিরে গিয়ে দেখতে হবে আসল ফলাফলের সাথে সেই প্রত্যাশার কতটা মিল হলো। এই প্রক্রিয়াটা আমাদের সব রকম অজুহাত বা ভুল ধারণা থেকে বের করে এনে আমাদের পারফরমেন্সের আসল সত্যিটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। আপনি যদি এটা ২-৩ বছর ধরে নিয়মিত করেন, তাহলে দেখবেন কিছু অবাক করার মতো প্যাটার্ন বেরিয়ে আসছে। এটা শুধু আপনার আসল শক্তিগুলোই পরিষ্কার করে দেবে না, মানে যে জায়গাগুলোতে আপনি লাগাতার ভালো ফল করছেন সেটাও দেখিয়ে দেবে। সাথে সাথে ড্রাকার যাকে বলতেন অক্ষমকারী অজ্ঞতা, মানে এমন কিছু বিষয় যেখানে জ্ঞানের বা স্কিলের অভাবে আপনি আটকে যাচ্ছেন, সেগুলোও সামনে নিয়ে আসবে। আর সবশেষে এটা আপনার সেই সব বাজে অভ্যাসগুলো ধরিয়ে দেবে যা আপনার কার্যকারিতা নষ্ট করছে। এটা অনেকটা আপনার ব্যক্তিগত পারফরমেন্সের একটা হেলথ চেকআপের মতো। আচ্ছা, নিজের শক্তি তো জানা হলো, কিন্তু আপনি শেখেন কিভাবে? ড্রাকার আরও একটা মৌলিক পার্থক্যের কথা বলেছেন, যা নিয়ে আমরা বেশিরভাগ মানুষই ভাবি না। কেউ কি পড়ে শেখে নাকি শুনে? তথ্য গ্রহণ করার এই পদ্ধতিটা কিন্তু পারফরমেন্সের ওপর ঝোল প্রভাব ফেলে। ইতিহাস ঘাটলে এর কিছু দারুণ আর ঝুঁকিপূর্ণ উদাহরণ পাওয়া যায়। যেমন প্রেসিডেন্ট আইজেনহাওয়ার ছিলেন একজন রিডার। সিদ্ধান্ত নেওয়ার আগে তার লিখিত রিপোর্ট লাগত। কিন্তু যখন উনি প্রেস কনফারেন্সে দাঁড়িয়ে সঙ্গে সঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করতেন, যেটা আসলে একজন লিসনারের কাজ, তাকে দেখে মনে হতো তিনি যেন ঠিক গুছিয়ে উত্তর দিতে পারছেন না। আবার উল্টো দিকে লিন্ডন বি জনসন ছিলেন একজন অসাধারণ লিসনার, কিন্তু যখন তিনি প্রেসিডেন্ট হলেন আর তাকে কর্মীদের লেখা রিপোর্টের ওপর নির্ভর করতে হলো, তখন তার কাজটাই ক্ষতিগ্রস্ত হতে শুরু করে। এর থেকে বোঝা যায় যে নিজের স্বাভাবিক কাজের ধরনকে উপেক্ষা করলে তার ফল কতটা মারাত্মক হতে পারে। তো যখন নিজের শক্তি আর কাজের ধরনটা পরিষ্কার হয়ে যায়, তখন পরের ধাপটা কি? পরের ধাপ হলো সেই জ্ঞানটাকে কাজে লাগানো, বিশেষ করে ম্যানেজমেন্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজগুলোর একটার ক্ষেত্রে, সঠিক লোক বেছে নেওয়ার সিদ্ধান্তে। এখানে ড্রাকারের একটা স্ট্যাটিস্টিক্স আছে যা শুনলে যে কোনো ম্যানেজারের মাথা ঘুরে যাবে। তার মতে নিয়োগ বা প্রমোশনের ক্ষেত্রে এক্সিকিউটিভদের সাফল্যের হার মাত্র 0.333, মানে 0.333। ভাবুন একবার। এর মানে হলো প্রতি 3টি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের মধ্যে 2টোই হয় মাঝারি মানের, না হলে পুরোপুরি ব্যর্থ। ড্রাকার যেমনটা বলতেন, ম্যানেজমেন্টের অন্য কোনো ক্ষেত্রে এত খারাপ পারফরমেন্স কিন্তু কেউ মেনে নিত না। তাহলে প্রশ্ন হলো, এই ভয়ঙ্কর অবস্থাটা বদলানো যায় কিভাবে? ড্রাকারের জন্য 5টা ধাপের একটা ডিসিপ্লিন প্রসেস বাতলে দিয়েছিলেন। প্রথমত, শুধু জব টাইটেলটা না দেখে কাজটা ঠিক কী সেটা নিয়ে গভীরভাবে ভাবতে হবে। দ্বিতীয়ত,
সবসময় একাধিক যোগ্য প্রার্থীর একটা তালিকা তৈরি করতে হবে, কখনোই শুধু একজনের উপর ভরসা করা যাবে না। তৃতীয়, আর এটা কিন্তু ভীষণ জরুরি, ব্যক্তির শক্তির উপর ফোকাস করতে হবে। সে কী করতে পারে সেটার উপর, তার দুর্বলতা কমানোর উপর নয়। চতুর্থ, রেফারেন্সগুলো খুব ভালোভাবে যাচাই করতে হবে। আর সবশেষে এমন একটা ধাপ যা আমরা প্রায় ভুলে যাই, কয়েক মাস পরে ফলো আপ করে নিশ্চিত করতে হবে যে নতুন ব্যক্তিটি তার কাজটা আসলেই বুঝতে পেরেছে। চলুন এবার এমন একটা দিকে নজর দেওয়া যাক যেখানে ড্রাকার অবিশ্বাস্য রকমের দূরদর্শী ছিলেন, ইনোভেশন বা উদ্ভাবন। একটা অদ্ভুত ব্যাপার কি বলুন তো, কেন বড় সফল কোম্পানিগুলো, মানে যারা ইন্ডাস্ট্রির মাথা, তারাই প্রায় পরের বড় সুযোগটা ধরতে পারে না? ইতিহাসে তো এমন উদাহরণের কোনো অভাব নেই। ইলেকট্রনিক্স ইন্ডাস্ট্রিতে দেখুন, জিই আর ওয়েস্টিংহাউসের মতো দানবরা আইবিএমের মতো নতুনদের কাছে পিছিয়ে পড়ল। ফার্মাসিউটিক্যালস বা অ্যাভিয়েশনেও একই গল্প। প্রতিষ্ঠিত বড় বড় কোম্পানি যাদের হাতে সব রিসোর্স, তারাই কিনা প্রায় নতুনদের কাছে হেরে যায়। কিন্তু এখানেই আসল টুইস্ট। বড় হওয়া মানেই যে ইনোভেশন করা যাবে না, তা কিন্তু নয়। ড্রাকার, 3M, সিটি ব্যাংক বা হুইক্সটের মতো কোম্পানির উদাহরণ দিয়ে দেখাচ্ছেন যে বড় সংস্থাও সফলভাবে ইনোভেশন করতে পারে। তাহলে আসল প্রশ্নটা হলো, ওরা এটা করে কিভাবে? ওদের সিক্রেটটা কি? ড্রাকারের সমাধানটা যেমন সহজ তেমনই গভীর। তিনি বলতেন, একটা নতুন প্রজেক্ট হলো একটা শিশুর মতো। আর শিশুদের জায়গা কোথায়? নার্সারিতে। এর মানে হলো নতুন উদ্ভাবনী প্রজেক্টকে কোম্পানির মূল ব্যবসা থেকে আলাদা রাখতে হবে। কেন? কারণ মূল ব্যবসাটা সবসময় কোম্পানির সেরা লোক, সেরা রিসোর্স আর মনোযোগ দাবি করবে। ফলে এই নতুন আইডিয়া বা শিশুটা ঠিকমতো খাবার, মানে রিসোর্স আর মনোযোগ, কোনোটাই পায় না, আর একসময় মরে যায়। আর এই সবকিছু আমাদের ড্রাকারের শেষ এবং সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটার দিকে নিয়ে যায়। নিজের শক্তি, কাজের ধরন আর সিদ্ধান্ত নেওয়ার উপায়, এই সব কিছু বোঝার পরে আসল প্রশ্নটা হলো, অবদানটা কি হবে? এই ব্যাপারটা বোঝানোর জন্য ড্রাকার প্রায়ই একটা গল্প বলতেন। 3 জন পাথর কাটার শ্রমিকের গল্প। তাদের প্রত্যেককে একই প্রশ্ন করা হয়েছিল, আপনি কি করছেন? তাদের উত্তরগুলো ছিল 3 রকম মানসিকতার প্রতিফলন। প্রথমজন উত্তর দিল, আমি আমার রুজি-রুটি জোগাড় করছি। তার ফোকাস ছিল শুধু নিজের ব্যক্তিগত লাভের ওপর। দ্বিতীয়জন বলল, আমি এই এলাকার সেরা পাথর কাটার কাজটা করছি। এটা কিন্তু আগেরটার থেকে এক ধাপ এগিয়ে। এখানে কাজের দক্ষতা আর উৎকর্ষের উপর জোর দেওয়া হচ্ছে। কিন্তু ড্রাকার বলতেন, এটাও একটা ফাঁদ হতে পারে, যদি এর পেছনে কোনো বড় উদ্দেশ্য না থাকে। কিন্তু আসল ব্যাপারটা বুঝেছিল তৃতীয় পাথর কাটার শ্রমিক। সে কাজ থেকে মুখ তুলে গর্বের সঙ্গে বলল, আমি একটা ক্যাথেড্রাল তৈরি করছি। এটাই হলো সত্যিকারের ম্যানেজারের দৃষ্টিভঙ্গি, একজন সত্যিকারের কার্যকর মানুষের দৃষ্টিভঙ্গি, যে তার প্রতিদিনের ছোট ছোট কাজকে একটা বড় স্বপ্ন, একটা স্থায়ী উদ্দেশ্যের সাথে জুড়তে পারে। ড্রাকার এক সায়েন্টিফিক অর্গানাইজেশনের পাবলিকেশন ডিরেক্টরের গল্প বলতেন, যিনি এই আইডিয়াটা একদম আত্মস্থ করে ফেলেছিলেন। তিনি তার সাফল্য মাপতেন না কতগুলো পেপার পাবলিশ হলো তা দিয়ে, না, তার মাপকাঠি ছিল অন্য। তিনি বলতেন, আমাদের প্রকাশনার আসল পরীক্ষা হলো এটা দেখা যে কতজন তরুণ মেধাবী বিজ্ঞানী আমাদের এখানে চাকরির জন্য আবেদন করছে। তিনি বুঝেছিলেন তার আসল অবদান হল সেরা ট্যালেন্টদের আকৃষ্ট করে কোম্পানির ভবিষ্যৎ গড়া। আর এটা আমাদের শেষ একটা শক্তিশালী ধারণার দিকে নিয়ে আসে, যেটাকে বলা হয় নার্স ব্রায়ানের নিয়ম। এই হেডনার্স নিয়ম করেছিলেন যে তার ফ্লোরের যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে সবাইকে একটা সহজ প্রশ্ন করতে হবে, আমরা কি এই রোগীর সাহায্যের জন্য আমাদের সেরাটা করছি? শোনা যায় এই একটা প্রশ্নই নাকি পুরো হাসপাতালের মান বদলে দিয়েছিল। এই প্রশ্নটা কিন্তু আমরা সবাই নিজেদের কাজের ক্ষেত্রে করতে পারি। দিনের শেষে ড্রাকার আমাদের সামনে যে প্রশ্নটা রেখে যান তা হলো, আমরা কি শুধু রুজি-রুটি জোগাড় করছি, নাকি নিজেদের দক্ষতাকে নিখুঁত করছি, নাকি আমরা একটা ক্যাথিড্রাল তৈরি করছি? আর এই প্রশ্নের উত্তরের মধ্যেই লুকিয়ে আছে সত্যিকারের কার্যকর হয়ে ওঠার রহস্য।